প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। হাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা যাওয়ার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলি একটু দেখে নিতে চাই। প্রথমেই রয়েছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, পাহাড় ধসে 3 দিনে 22 মৃত্যু। দেশজুড়ে ভারী বৃষ্টি, 4 বিভাগে আকস্মিক বন্যার পূর্বাভাস। সর্বশেষ 24 ঘন্টায় 179.4 মিলিমিটার বৃষ্টি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত। দিনে থিতু হচ্ছে প্রায় 4,000 মানুষ। গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানার অচলাবস্থাকে দুষছেন সংশ্লিষ্টরা। রাজনীতিতে এসে অনেকেই চালাচ্ছেন অটোরিকশা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, উখিয়ায় মাদ্রাসায় পাহাড় ধসে 4 শিশুসহ 5 জন নিহত। ভারী বর্ষণ ও ঢলে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে পাহাড় দেয়াল ধস। পানিতে ডুবে মারা গেছে আরও 6 শিশু ও নারী। সাজেকে থানচিতে আটকা 6 শতাধিক পর্যটক। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ভারী বৃষ্টি ও ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত। সবগুলি পত্রিকাই ভারী বৃষ্টিপাত নিয়েই তাদের শিরোনাম করেছে, যে ভারী বর্ষণ ও পাহাড় ধস ও উজানের ঢল, আবার সেই কান্না। পাহাড় ধসে নিভল শিশুসহ 10 জনের প্রাণ। দৈনিক যুগান্তরের শিরোনাম। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, পাহাড় ধসে 10 জনের মৃত্যু। বিশ্বকাপ নিয়ে তারা লিখেছে, একদিকে অদম্য জেদ, অন্যদিকে বদলার আগুন। ফ্রান্স এবং মরক্কোর খেলা নিয়ে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রবাসীরা পাসপোর্ট নিয়ে মহা যন্ত্রণায়। পাসপোর্ট পেতে অপেক্ষায় 8 থেকে 10 মাস। দালাল ধরলে 3 দিনে বায়োমেট্রিক, নইলে 5 মাস। উখিয়ায় পাহাড় ধসে 8 শিক্ষার্থী নিহত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি 792 কোটি টাকা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ফের যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে, নতুন করে ইরানের 80 লক্ষ্য প্রস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। বাহরাইন কুয়েতে 85 মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আক্রমণ। ইসরায়েলের ড্রোনে গাজায় নিহত 7। অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম, অর্থাভাবে লোডশেডিং লাগামহীন। বেসরকারি কোম্পানিতে বকেয়া 6 মাস, সরকারিতে 18 মাস। তেল কেনার টাকাও দিতে পারছে না পিডিবি। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রির দাবি। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে, হেয়ার কাট থাকবে না, জানিয়েছেন অর্থমন্ত্রী। এসালম, বেক্সিমকো, শিকদার, নাসা, ওরিয়ন ও সাইফুজ্জামানের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু। বণিক বার্তার প্রধান শিরোনাম, বিশ্বাসে চির, ইসলামী ব্যাংকিং কি আর ঘুরে দাঁড়াতে পারবে? দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, চট্টগ্রাম রিলিং আন্ডার মনসুন ফিউরি। নিউজের প্রধান শিরোনাম, মনসুন ওজ ডিপ ইন। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, সিজফায়ার টু এন্ড ইরান ওয়ার ইজ ওভার, ট্রাম্প। তো হাফিজ ভাই, এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনাম, এবং প্রত্যেকটি দৈনিকই গত কয়েকদিনে ভারী বর্ষণ নিয়ে তাদের শিরোনাম করেছে, এবং 3 দিনে 22 মৃত্যু হয়েছে, এবং চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুগুলো হয়েছে। তো প্রতি বছরই দেখি যে আমরা এই বর্ষাকালে এই পাহাড় ধস হয় এবং প্রাণহানি ঘটনা ঘটে। তো এতে আসলে কেন কমিয়ে আনা যাচ্ছে না? কমিয়ে আনা যাচ্ছে না, তার কারণ হলো রাজনৈতিক অঙ্গীকার এবং সদিচ্ছার অভাব। দীর্ঘ ধারাবাহিক যে রাজনীতি আমরা দেখেছি অতীতের 1.5 দশকেরও বেশি সময় ধরে, যে স্বৈরাচার আমাদের উপরে সিন্দাবাদের বুরুর মতো, জগদ্দল পাথরের মতো কাঁধে চেপে বসেছিল, তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্যে কিন্তু সমস্ত কিছুকে ধ্বংস করেছে, কুক্ষিগত করেছে। মানুষের যে সমস্যা সেগুলির দিকে নজর দেয়নি। মূল জিনিস ছিল ক্ষমতা যে কোনো মূল্যে আঁকড়ে থাকা। সেটার কারণে আপনি দেখবেন সব ক্ষেত্রে বিশৃঙ্খলা, এবং সেগুলির কুফলটা আমরা এখন ভোগ করছি। পাহাড় ধসে মানুষের মৃত্যু এটা কিন্তু নতুন ঘটনা না, এটা কিন্তু রোধ করা যায় যদি সেরকমভাবে কার্যকর, বাস্তবোচিত এবং আন্তরিক যদি কোনো পদক্ষেপ আমরা নিই, তাহলে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশের অবস্থানটা ভৌগোলিকভাবে এমন জায়গায় যে প্রাকৃতিক দুর্যোগ এটা হবেই, বর্ষাকালে বন্যা হবেই, এবং জলবায়ু পরিবর্তনজনিত যেই ভয়ঙ্কর বিপর্যয় পৃথিবীব্যাপী হচ্ছে, সমস্ত কিছু উল্টে পাল্টে গেছে। আবহাওয়ার খেয়ালিপনা আমরা দেখছি, অসময়ে
আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, তারপরে মরুকরণ, অনেক দেশে যে সময় কোনো সময় বন্যা হতো না সেসব দেশে বন্যা হচ্ছে। তো আমাদের এগুলির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, যতটা সম্ভব মৃত্যু এবং ধ্বংস, সম্পদের বিনাশ কমিয়ে আনতে হবে। সেটার কারণে দীর্ঘমেয়াদী আন্তরিক দুর্নীতিমুক্ত পদক্ষেপ নিতে হবে। সেগুলির জন্যে সদিচ্ছাটা প্রয়োজন, অঙ্গীকারটা প্রয়োজন। যদি জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি হয় রাজনীতিকদের মধ্যে, তাহলে কিন্তু এটা অনেকাংশে লাঘব করা সম্ভব। আমরা সেটা অতীতে দেখি নাই, আশা করি এখন গুণগত পরিবর্তন হতে যাচ্ছে রাজনীতিতে। 24-এর যেই জুলাইয়ের যেই ছাত্র গণ অভ্যুত্থান, সেটার পরবর্তী সময়ে আমরা এখন জুলাই মাস চলছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ত্যাগ স্বীকার করেছে, সবার প্রতি শ্রদ্ধা জানাই জুলাই মাসে। তো সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, একটা বৈষম্য মুক্ত সমাজ আমরা যেন পাই, একটা সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ একটা দেশ, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় লালিত একটা দেশ, ধর্মীয় গোঁড়ামি মুক্ত একটা দেশ আমরা যেন পাই। সেটার জন্যে এই সব সমস্যাগুলি কিন্তু কি অ্যাড্রেস করতে হবে। এই পাহাড় ধসের ঘটনা যাতে আরও কমে আসে এবং তাদের বিপজ্জনক জায়গা, তাদের বসতিগুলি স্থানান্তর করা প্রয়োজন। সেটা আমরা করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ প্রশাসনের মধ্যে সেরকম আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না, জনবান্ধব কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। সেটা আমরা আশা করি এই বর্তমান সরকার এগুলিকে মোকাবেলা করবেন, আন্তরিকতার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে, দুর্নীতিমুক্তভাবে পরিকল্পনা গ্রহণ করবেন, এটা বাস্তবায়ন করবেন। দ্রুত যেখানে দরকার সেখানে দ্রুত ব্যবস্থা নেবেন, যেখানে মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার সেগুলি যদি নিতে পারেন, তাহলে আমরা এটার থেকে অনেকাংশে মুক্ত হতে পারব। কিন্তু আমরা গতকালকে দেখলাম চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত, তিনি যেটি বলছিলেন যে মানে মানুষজনকে মাইকিং করা হচ্ছে যাতে এই বৃষ্টিপাতের এই সময়টায় তারা, যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছেন, সেখান থেকে যাতে নিরাপদ স্থানে চলে যান এবং নগরের বিভিন্ন জায়গায় তাদের জন্য খাবার দাবার, থাকার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তারপরে মানুষ সরে যাচ্ছে না। এটা একটা মানুষের প্রবণতা আছে, কারণ তারা নিরাপদ বোধ করে না যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার মাথা গোজার ঠাইটা আমরা হারিয়ে ফেলবো, আমার সম্পদ নষ্ট হবে। এটা শুধু পাহাড় ধসের বিষয় না, জলোচ্ছ্বাসের সময় যখন হয় আমরা দেখি যে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়, তখন অনেকে সেই জায়গা ছেড়ে যেতে চায় না। এটা একটা প্রবণতা, তাদেরকে সেভাবে বোঝাতে হবে, তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। শুধু সরকারি উদ্যোগ না, সামাজিক সংগঠনগুলিও কিন্তু এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আমাদের ইমাম সাহেবরা ভূমিকা পালন করতে পারেন, শিক্ষক মণ্ডলী ভূমিকা পালন করতে পারেন, সমাজে যারা মোরাল আছেন, যাদের কথাবার্তা শোনে মানুষ, তাদেরকে মোটিভেট করে একটা সামগ্রিকভাবে একটা যদি আমরা কর্মসূচি নিতে পারি এবং উদ্যোগ নিতে পারি, সবাই মিলে যদি সচেতন করতে পারি, তাহলে এটা সম্ভব। সরকারের শুধু মাইকিং করে কিংবা ঘোষণা দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব না। আংশিক ফল পাওয়া যাবে, কিন্তু আমাদের পুরো লক্ষ্য তাতে অর্জিত হবে না। তো এখন আমরা প্রায়ই খবর দেখি যে পাহাড়ে গাছ কাটা হচ্ছে নির্বিচারে এবং পরিবেশ ধ্বংস করা হচ্ছে। তারই কুফল কি পাহাড় ধস কিনা? সেটা তো অনেক ক্ষেত্রেই, কারণ আমরা সেই বনায়ন করতে পারছি না। আমাদের যে জনবসতি বাড়ছে এবং সেখানে বন উজাড় করতে হচ্ছে। যতটা বনভূমি থাকা প্রয়োজন তার থেকে অনেক কম আছে, ফলে প্রাকৃতিক বিপর্যয়টা আরও ভয়ঙ্কর হয়ে দেখা দিচ্ছে। যদি আমরা সেরকম পর্যাপ্ত বনায়ন করতে পারতাম, তাহলে সেই বৃক্ষরাজি কিন্তু অনেক বিপদ থেকে আমাদেরকে রেহাই দিতে পারত, কিছুটা হলেও রেহাই দিতে পারত। সেইটার জন্য কিন্তু সরকার বৃক্ষরোপণের উপরে অনেক জোর দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। হ্যাঁ, উদ্বোধন করে বৃক্ষ মেলায় পরিবেশ দিবস গেল 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। তো আমরা প্রত্যেকেই যদি গাছ লাগাই, তাহলে কিন্তু এই প্রাকৃতিক যে দুর্বিপাক সেটা লাঘব হবে এবং কমে আসবে। আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি যে 4 বিভাগে আকস্মিক বন্যার পূর্বাভাস। তো যেহেতু পূর্বাভাস আছে, সেজন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার? এই যে বর্ষাকাল তো এখন আষাঢ় মাস শেষ হয়ে আসছে, সামনে কিন্তু শ্রাবণ মাস আছে। এই বিপজ্জনক সময়টা কিন্তু আরও সামনে আছে। ফলে এই বন্যার হুমকিটা, তারপরে বন্যার যে ব্যাপ্তি, সেটার সংকটটা কিন্তু শঙ্কাটা রয়েই গেছে। তো এটার জন্য এখন থেকে আগাম সতর্কতা নেওয়া দরকার। যেখানে যেখানে ভালনারেবল বসতি আছে সেগুলি সরানো দরকার। সেটার ক্ষেত্রেও শুধু সরকার না, সবাই মিলে, বিরোধী দল মিলে, সামাজিক শক্তিগুলি যদি আমরা মিলে একটা উদ্যোগ নেই, তাহলে কমানো যাবে আর কি। সম্পূর্ণ দূর করা যাবে না, বন্যা তো হবে, এটা তো কেউ ঠেকাতে পারবে না। এবং আপনি জানেন যে আমরা পানি রাজনীতিরও শিকার। উজানে যে আমাদের প্রতিবেশী দেশ থেকে শুষ্ক মৌসুমে আমাদের
পানি আমরা কম পাই, ন্যায্য হিস্সাটা আমরা পাই না, যেগুলি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাওয়ার কথা। আবার বর্ষাকালে পানি বেশি ছেড়ে দেয়, ফলে আমরা শুকনোর সময় শুকিয়ে মরি, আবার বর্ষার সময় কিন্তু আমরা ডুবে মরি। ফলে এইটাকেও মোকাবেলা করতে হবে। পানি সংকট যেটা আছে, ভারতের সঙ্গে আমাদের যে সমস্যা আছে, অভিন্ন নদীগুলি সেগুলি অনেক, 56টার মতো অভিন্ন নদী আছে, সেগুলি নিয়ে আমাদের এই সমস্যাটা আছে, দীর্ঘকাল ধরেই আছে। এগুলির সমাধানও দরকার। রাজনৈতিক সরকার এসছে, আমরা একটু আশাবাদী হতে পারি যে তারা বাংলাদেশের মান সম্মান, আত্মমর্যাদা, তারপরে নিজেদের স্বার্থটা রক্ষা করে সেখানে নেগোশিয়েট করবেন এবং আশা করি সেখান থেকে ইতিবাচক ফল পাবেন। তাহলে কিন্তু সমস্যাটার মাত্রাটা কমবে। সম্পূর্ণ দূর হবে এটা আশা করা ঠিক না, কিন্তু কমে আসবে। জি, আরেকটি সংবাদের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে অর্থ বিভাগের পরিপত্র, সুদমুক্ত গাড়ি ঋণ, নতুন ভবন তৈরি ও গাড়ি কেনা বন্ধ। উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে যে 30 লাখ টাকা সুদমুক্ত ঋণ দিয়ে আসছিল সরকার, তা আপাতত বন্ধ থাকবে। তো এই সরকারের সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? এটা ইতিবাচক সিদ্ধান্ত, কারণ আমরা অতীতে অপচয় দেখেছি, সেগুলির থেকে সরকারি দল এবং বিরোধী দল এইবার তারা শুল্কমুক্ত ঋণ নেবে না, প্লটের জন্য আবেদন করবে না, সেটাও একটা ইতিবাচক দিক। তো সেটা আশা করি টেকসই হবে এবং এই ত্যাগের মানসিকতাটা এবং জনকল্যাণে তাদের যে কি বলবো স্যাক্রিফাইস, সেটা মানে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা সেটাকে স্বাগত জানাই। আশা করি এটা মানে তারা মেনে চলবেন, ভবিষ্যতে মানে জনগণের পাশে দাঁড়াবেন। আমরা আরও যে দেখেছি যে এখন এলাকায় যাওয়া এমপিদেরকে প্রায় বাধ্যতামূলক করা হয়েছে। আমরা অতীতকে এটা দেখতাম না, যে নির্বাচন, তথাকথিত নির্বাচন তিনটা হয়েছে, যেগুলি আমি ডামি রাতের অন্ধকারের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, তারা কোনো রকমে একটা এমপি হয়ে মানে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকতো এবং শহরে বাস করতো, এলাকাবাসীর কোনো খোঁজখবর নিত না। তো এখন জবাবদিহিতার সংস্কৃতি একটা যেহেতু চালু হতে যাচ্ছে, আপনি ভোটে দাঁড়িয়ে পাশ করেছেন, আবার আপনার জনগণের কাছে যেতে হবে, ভোটে পাশ করে আসতে হবে। আপনি যদি দুর্নীতি করেন, আপনি যদি স্বজনপ্রীতি করেন, আপনি যদি অযোগ্যতার পরিচয় দেন, তারপরে অপরিপক্কতা, অদক্ষতার পরিচয় দেন, তাহলে মানুষ তো আপনাকে প্রশ্নবিদ্ধ করবেই এবং ভবিষ্যতে আপনাকে ভোট দেবে না। ফলে এইটা একটা কিন্তু তাদের মনিটরিংয়ের মধ্যে তারা আছেন, সরকারের মধ্যেও মনিটরিংয়ে আছেন, জনগণের কাছ থেকেও মনিটরিংয়ে আছেন। সুতরাং আমরা আশা করব যে একটা ইতিবাচক পরিবর্তন রাজনীতিতে হবে। সেটার লক্ষণ আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি, যদিও আমাদের প্রত্যাশার সঙ্গে সেটার বাস্তবতা একটু ফারাক আছে। আমাদের মানে ঈপ্সিত গতিটা আমরা সেখানে দেখছি না, কিছুটা দেখছি। আশা করি এটা আরও প্রসারিত হবে এবং সত্যিকারের জনবান্ধব রাজনীতি আমরা দেখতে পাব। জি, আমার দেশের আজকের প্রধান শিরোনাম হচ্ছে কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত, এবং তারা বলছে দিনে থিতু হচ্ছে প্রায় 4000 মানুষ। ধারণ ক্ষমতার 13 গুণ বেশি মানুষের বাস ঢাকায়। গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানার অচল অবস্থাকে দুষছেন সংশ্লিষ্টরা। রাজনীতিতে এসে অনেকেই অটোরিকশা চালাচ্ছেন। তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ? এটা যদি স্যাটেলাইট টাউন করতে হবে, সব যদি রাজধানীমুখী হয়, তাহলে তো রাজধানীতে সেই অবকাঠামো নাই, বিদ্যুৎ, রাস্তার সুবিধা, পানির সুবিধা, সেগুলি তো নাই। আসলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ঢাকার বাইরে সেগুলির জন্য তাদেরকে এই মানসিকতা তৈরি করতে হবে, যোগাযোগ ব্যবস্থা চালু করতে হবে। আপনি অনেক দেশে দেখবেন যে রাজধানীর থেকে বহু দূর থেকে মানুষ আসে, সেখানে যাতায়াত ব্যবস্থা খুবই সুলভ এবং দ্রুত। আমাদের দেশে মেট্রো ট্রেন ছাড়া বৈদ্যুতিক ট্রেন আমরা এখনো 55 বছরে এখনো করতে পারি না। তাহলে কিন্তু অনেক সময় বেঁচে যায়। এমনকি ঢাকার বহু দূরের থেকে অফিস করে আবার ফেরত যাওয়া যায়, যদি মানে এটাতে সময় এত কমে আসবে বৈদ্যুতিক ট্রেন চালু করতে পারলে। তো সেটা এক্সপেরিমেন্টালিও আমরা একটা করতে পারি না এখনো পর্যন্ত। শুধু মেট্রো ট্রেন করেছি, সেটাও রাজধানীর সীমিত অংশে চলাচল করে, এবং সেখানে আপনি দেখবেন এত মানুষের ভিড়, মানে কখনো আপনি বসার সিটই পাবেন না। তো সেটাও তারপরে সরকার সুবিধা মতো আস্তে আস্তে সেটার ক্যাপাসিটি বাড়াচ্ছে এবং কিছুদিন পরে এটা মতিঝিল থেকে কমলাপুরে যাবে। কিন্তু সেটা কত বৃহত্তর জনগোষ্ঠীর তুলনায় এটা তো খুবই একটা ক্ষুদ্র অংশ। তো ব্যাপক একটা পরিকল্পনা নিতে হবে এবং এগুলির একটা দ্রুত, আন্তরিক, দুর্নীতিমুক্ত এবং সদিচ্ছাপূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে চাই। এবং ঢাকার বাইরে যদি এরকম আরও কর্মসংস্থান সৃষ্টি করা যায়, বিনিয়োগ বাড়ানো যায়, তারপর স্যাটেলাইট টাউন গড়ে তোলা যায়, তাহলে রাজধানীর উপরে চাপটা কমবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, 1-2 মাস 6 মাসের মধ্যে এটা হবে না, কিন্তু পরিকল্পনাটা নিয়ে সেটাকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখন আমরা সবই দেখছি যে ঢাকা কেন্দ্রিক। আপনার যদি একটা সার্টিফিকেটও তুলতে হয়, তাও ঢাকা বোর্ডে এসে তুলতে হয়। তো এরকম
এখন কি ডিসেন্ট্রালাইজ করাটা কি জরুরি হয়ে পড়েছে? অবশ্যই জরুরি হয়ে মানে আপনি দেখেন উপজেলা এক সময় বাদ দিয়ে দিচ্ছিল, স্বৈরাচারী এরশাদের কিন্তু এটা একটা ভালো কাজ ছিল, একবার বাদ দিয়ে আবার সেটাতে যাওয়া হয়েছে। তো হাইকোর্টও কিন্তু ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, সেগুলিও কিন্তু নানান কারণে সেটা নস্যাৎ হয়েছে। সেটাও দরকার, মানুষের তো কাছে হাতের কাছে সেবাটা পেতে হবে। আপনার একটা চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সেটার জন্য যদি দূর দূরান্তরে যেতে হয়, তারপর সব কিছু যদি শহর কেন্দ্রিক হয়ে যায়, তাহলে তো সেটার কোনো সুস্থতার লক্ষণ হলো না। আপনার সামগ্রিকভাবে কল্যাণমুখী একটা ব্যবস্থা নিতে হবে, যেখানে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, শিক্ষা সুবিধা, তারপরে চিকিৎসার যে সমস্ত কিছু কর্মসংস্থানের ব্যবস্থা, সেগুলি আপনার ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। তাহলে চাপটা কমে আসবে এবং সামগ্রিকভাবে একটা উন্নয়ন হবে। শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন করলে তো হবে না, অবকাঠামো তৈরি করে, রাস্তাঘাট তৈরি করতে হবে। বহু জায়গায় এখনও দুর্গম, তবে আসার কথা যে সড়ক ব্যবস্থা একটা অনেক বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে। অনেক সময় তো কোথাও যেতে হলে 2 দিন লেগে যেত, তাই না? এবং নৌপথটাকে আরও কার্যকর করতে হবে, সেখানে কিন্তু খরচটা কম হয় এবং নিরাপত্তাটাও বেশি সেখানে। এবং ট্রেন সুবিধাও কিন্তু বাড়ানো দরকার, বহু জায়গায় এখনও ট্রেন লাইন আমাদের নাই। তো সেই রেলেও কিন্তু দুর্নীতি হয়েছে অতীতে এবং সেটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে নাই। তো সেখানেও যদি আন্তরিকতা থাকে, সততা থাকে, সদিচ্ছা থাকে এবং দৃঢ়তা থাকে প্রশাসনের, তাহলে সেখানেও মানে এই লোকসান কাটিয়ে এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। জি, আরেকটি সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে নবম জাতীয় পে স্কেল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতে পরিবর্তনের প্রস্তাব, গ্রেড ভেদে ইনক্রিমেন্টের হারের পরিবর্তন, ভাতা পুনর্নির্ধারণ, সংযোজন বিয়োজন। তো এই যে সরকারি পে স্কেল দেওয়া হচ্ছে, তো এখন আমরা তো দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতটা অনেক বড়, তো এবং একটা বৈষম্য তৈরি হবে এবং বাজারে সেটার একটা প্রভাব পড়বে এবং জনজীবনে একটা অস্থিরতাও দেখা দিতে পারে। সুতরাং এই কারণে এই রিভিউটা প্রয়োজন হয়েছে। যতটা সম্ভব এটা কমিয়ে আনা দরকার এবং সমতা বিধান করা দরকার, কারণ পরিবর্তন জুলাইয়ের যে আন্দোলন, সেটা হলো বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার। আমরা চাইব না যে নতুন করে বৈষম্য তৈরি হোক। সেই কারণে এই পর্যালোচনাটা আমার মনে হয় করা হয়েছে। এই মানে যতটা সম্ভব সমতা এবং ভারসাম্য বজায় রাখা দরকার, বাজারের মধ্যে যেন সেটার প্রভাবটা কম পড়ে আর কি। কিছু না কিছু তো পড়বেই, মানুষের আয় তো বাড়ে নাই, আপনি দ্রব্যমূল্য মূল্যস্ফীতিও কমে আসছে না সেই অর্থে। তারপরে বিনিয়োগ সেইভাবে হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সরকারের মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে আছে, তো এর মধ্যে আশা করি একটা স্থিতিশীলতা এলে বিদেশি বিনিয়োগ আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আর অনেক ঋণ শোধ করতেই সরকারের হিমশিম খেতে হচ্ছে, কারণ একটা ভঙ্গুর অর্থনীতি তাদের কাঁধে ভর করেছে এবং তারা সেই মানে একটা দুঃসময়ের মধ্যেই কিন্তু আর্থিকভাবে এটা তারা মোকাবেলা করছেন সাধ্যমতো। এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাবো, তারা কিন্তু যেই প্রবাহ মানে অর্থের প্রবাহ দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে চাঙ্গা রাখতে পেরেছেন, না হলে আমরা কিন্তু মানে ফতুর হয়ে যেতাম। আমরা দেখেছিলাম যে স্বৈরাচারের সময়ে তারা কিন্তু অর্থ প্রেরণ বন্ধ করে দিয়েছে প্রতিবাদ স্বরূপ, কিন্তু যখনই স্বৈরাচারের পতন হলো তখন অর্থের প্রবাহটা বেড়েছে এবং আমাদের রিজার্ভ একটা সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু তার মধ্যে অনেক ঋণ আছে যেগুলি অসম চুক্তি আছে, আপনি আদানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে যে চুক্তি আছে, আরও অনেক ঋণ নিয়েছে। আমাদের আসলে স্বনির্ভরতার দিকে এগুতে হবে। একসময় আমরা কিন্তু খাদ্য আমদানি করতে হতো, তারপরে আমাদের বাজেট ছিল এই চাঁদা নির্ভর এবং বিদেশের অনুদান, তারপর ঋণ নির্ভর। সেটার থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পেরেছি, কিন্তু সর্বাংশে এখনও মুক্তি পাইনি। সেটার দিকে আমাদের চেষ্টা করতে হবে। সম্মিলিত একটা প্রচেষ্টা যদি থাকে, একটা সুন্দর রাজনীতি থাকে, অঙ্গীকার যদি থাকে, দেশপ্রেম এর আমরা পরিচয় যদি দিতে পারি, ত্যাগের মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে এই সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। গতকাল সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যাংক গ্রাহকরা পুরো টাকা ফেরত পাবেন, নিলাম হবে লুটেরাদের সম্পদ। তো এটা হচ্ছে খেলাপি ঋণ নিয়ে বলেছেন, তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনুন। সম্পদ তো অনেক পাচার হয়েছে এবং ব্যাংকও সেগুলি আমরা দেখেছি যে অতীতের যেই স্বৈরাচারী সরকার তাদের অলিগার্করা এগুলি মানে ভোগ করেছে এবং ব্যাংকগুলিকে ফোকলা করে দিয়েছে। আপনি দেখেন ইসলামী ব্যাংক একটা কত সুনামের সঙ্গে কাজ করছিল, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা। এবং সাধারণ মানুষ যারা আমানত রেখেছেন তারা কিন্তু এখন আস্থা হারিয়ে তারা পথে পথে ঘুরছেন। সেই একটা বিরাট সংকট, এই সংকটটা মোকাবেলা করতে হবে, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যাংকিং ব্যবস্থা একটা সুবিন্যস্ত একটা
আমরা পরিস্থিতি দেখতে চাই এবং শৃঙ্খলা দেখতে চাই। সেখানে একটা আস্থার জায়গাটা যেটা নষ্ট হয়েছে সেটা পুনরুদ্ধার করা প্রয়োজন এবং আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা দিতে হবে। সরকারের এটা দায়িত্ব ব্যাংকগুলিকে সেইভাবে দুর্নীতিমুক্ত করা, ব্যাংকগুলিকে একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে সেটা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এবং অর্থনীতিটাকে একটা সুশৃঙ্খল ধারায় প্রতিষ্ঠা করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তো এই ঋণ খেলাপিদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এটা শুনে আসছি বহুকাল ধরে, ঋণ খেলাপির সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই ব্যাপারেও সরকারকে কঠোর হতে হবে এবং যার যেসব সম্পদ আমাদের পাচার হয়েছে বিদেশে সেগুলিও দৃঢ়তার সঙ্গে কঠোরতার সঙ্গে সেগুলি ফিরিয়ে আনতে হবে। আরেকটি সংবাদ, আজকে পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় আজ আর কিছুক্ষণ পরে হয়তো দেওয়া হবে, তো বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমাদের বিচার বিভাগ আসলে যেটা এতকাল কুক্ষিগত ছিল, প্রশাসনের ক্ষমতার যেগুলি ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে সেখানে ঘুরে দাঁড়াচ্ছে বিচার বিভাগ। আপনি জানেন যে একজন এমপিত্ব কিন্তু বাদ করে দিয়েছে আপিল বিভাগ। সুতরাং আমরা আশা করব যে একটা প্রজ্ঞাপূর্ণ একটা রায় আসবে এবং সেটা জনগণের কল্যাণে, দেশের কল্যাণে সেই রায়টা আসবে এবং সবাই আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। জি, আপনি কিছুক্ষণ আগে ইসলামী ব্যাংক নিয়ে একটু আলোচনা করছিলেন, তো আজকে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম করেছে যে ইসলামী ব্যাংকিং কি আর ঘুরে দাঁড়াতে পারবে, বিশ্বাসের চিট, এবং সেখানে তারা নানান ধরনের রেফারেন্স দিয়েছে। তো আপনার কি মনে একটু আগে আমি বলেছি যে আস্থাটা ফিরিয়ে আনতে হবে, আস্থাটা ফিরিয়ে আনতে হবে, এটা সরকারের প্রধান দায়িত্ব এবং আমানতকারীরা অনেকের তো সর্বস্ব হারিয়ে ব্যাংকের উপরে আস্থা রেখে কিন্তু তাদের অর্থ সেখানে গচ্ছিত রেখেছিলেন, সেটা তাদেরকে ফেরত দিতে হবে যে কোনো মূল্যে। এখানে যারা এগুলির জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটার এমন সিস্টেম করতে হবে, এমন আইন কানুন, তারপরে সেটার কঠোর প্রয়োগ। আইন আমাদের দেশে কিন্তু ভালো ভালো আছে, কিন্তু প্রয়োগ নাই আসলে। সেটাই আমরা দেখতে পাই, অনেকে কিন্তু আইনের ফাঁক ফোকর গলিয়ে কিন্তু বেঁচে যায়, আবার দেশের বাইরেও চলে যায়। সেই ব্যাপারে সরকারের দৃঢ় ভূমিকা আমরা প্রত্যাশা করি, তাদের কার্যকর পদক্ষেপ আমরা আশা করি। তাহলে এগুলি রোধ করা সম্ভব, অনেকখানি রোধ করা সম্ভব। কিন্তু এই যে আস্থার জায়গাটা নষ্ট হয়েছে সেটা পুনরুদ্ধার করতে হবে যে কোনো মূল্যে। তাহলেই একটা ব্যাংকিং খাতে, আপনার আর্থিক খাতে একটা শৃঙ্খলা আস্তে আস্তে ফিরে আসবে। এটা মানে 1 মাস 2 মাসে করা সম্ভব না, কিন্তু সরকারের যদি আন্তরিকতা থাকে এবং সদিচ্ছা থাকে এবং দৃঢ়তা থাকে অবশ্যই সেটা করা সম্ভব। আমরা নির্বাচিত সরকারের কাছ থেকে সেই প্রত্যাশাটাই করব। জি, আপনার আরেকটি সংবাদ সেটি হচ্ছে যে গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে পুঁজিবাজার লুটকারীদের আইনের আওতায় আনা হবে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তো এটি বিনিয়োগকারীদের জন্য নিশ্চয়ই একটা ভালো খবর। আমরা জানি সেই দরবেশের কেলেঙ্কারিতে আমরা জানি সেগুলি তারা লুটপাট করে ধ্বংস করে দিয়েছে শেয়ার বাজারকে, কৃত্রিমভাবে সেটার দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এটা নিঃস্ব করেছে। সেগুলির সম্পদ অনেকখানি পাচার হয়ে গেছে দেশের বাইরে। সরকারের প্রক্রিয়া চলছে, তো এই নেগোসিয়েশন চলছে বিভিন্ন দেশের সঙ্গে, কিন্তু সেগুলি ফিরিয়ে আনতে কিন্তু 2 থেকে 5 বছর সময় লাগবে। পুরাটা হয়তো আমরা ফেরত পাবো না, যতটা পাই ততটাই আমাদের লাভ। তবে এমন একটা ব্যবস্থা করতে হবে, নিশ্ছিদ্র করতে হবে যে মানি লন্ডারিং কিংবা সম্পদ পাচারের কোনো সিস্টেম যেন না থাকে। কারণ দুষ্টের কিন্তু ছলের অভাব নেই, তারা ঠিকই ফাঁক ফোকর বের করে মানে এগুলি সম্পদটা পাচার করছে। এই ব্যাপারে সরকারের কাছ থেকে আমরা চাইব যে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ এবং মানে যারা এর জন্য দায়ী তাদের শাস্তি বিধান। আরেকটি সংবাদের আকর্ষণ করছে হচ্ছে ডেঙ্গুর হামের পর কিন্তু এখন ডেঙ্গুর প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। গতকালকে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে এবং সামনে যেটাকে বলা হচ্ছে যে এইটা আরও প্রকোপটা আরও বাড়বে। তো এখন কি সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, না, সরকার তো পদক্ষেপ নিচ্ছে এবং হামের যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো অন্তর্বর্তী সরকারের গোয়ার্তুমি বলেন, অদূরদর্শিতা, পরিপক্কতা, অদক্ষতার কারণে এই ঘটনাটা ঘটেছে। সেগুলিও তদন্ত করে দায়ীদেরকে শাস্তি বিধান করা উচিত। তো হামের ধকল কাটাতে কিন্তু ডেঙ্গুর সমস্যা তৈরি হচ্ছে। ডেঙ্গু হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় একটা সমস্যা, এটার জন্য কিন্তু উন্নত বিশ্বে সেইভাবে গবেষণা হচ্ছে না। তা আমাদের দেশে গবেষণা খাতে কিন্তু সেরকম নজর দেওয়া হয় না স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে। সেগুলির দিকে নজর দিতে হবে এবং ভবিষ্যতে ডেঙ্গু নির্মূলও করা সম্ভব যদি আমাদের সেরকম
মানুষের পর্যাপ্ত গবেষণা থাকে, সুন্দর কার্যকর যদি ব্যবস্থাপনাটা থাকে এবং সদিচ্ছা যেন থাকে, দুর্নীতিমুক্ত একটা সিস্টেম যদি আমরা করতে পারি, তাহলে প্রত্যেক বছরই ডেঙ্গুর এই সময়টাতে এই প্রকোপটা বাড়ে এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পানি জমিয়ে রাখা, ডেঙ্গু কিন্তু শহর কেন্দ্রিক, তবে ইদানিং আবার গ্রামাঞ্চলেও দেখা দিচ্ছে। তো এইটা একটা বড় সমস্যা। আশা করি এটা সরকার এবং অন্যান্য সংস্থা সবাই মিলে একটা চেষ্টা করবে। এবং আপনি সিটি কর্পোরেশনগুলিতে নির্বাচন হয় না অনেক দিন ধরে, সেখানে যদি নির্বাচিত প্রতিনিধি থাকেন তাহলে তারা সেইভাবে পদক্ষেপটা নিতে পারেন। আমরা দেখেছি যে মশার ওষুধ কেনা টেনা নিয়ে অনেক দুর্নীতি কেলেঙ্কারি আছে, সেগুলিরও বিচার হওয়া উচিত, ভবিষ্যতে যেন এগুলির পুনরাবৃত্তি না হয়। সবাই মিলে চেষ্টা করলে এই মৌসুমে না হলেও সামনের মৌসুম থেকে যেন অনেকখানি এটা নির্মূল করা সম্ভব হয়, সেটারই চেষ্টা থাকা উচিত। এখন থেকে সেই উদ্যোগটা নিতে হবে। আরেকটি সংবাদে দৃষ্টি আকর্ষণ করছি আমরা শেষের দিকে, সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে রদবদল, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এছাড়াও কলকাতা এবং দিল্লি হাইকমিশনে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আইরিন খান তো একজন মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টিরও প্রেসিডেন্ট ছিলেন, তো বাংলাদেশের স্বার্থ রক্ষায় ওনার অবদান কী হবে বা কী করে? অতীতেও উনি ভূমিকা পালন করেছে। আমরা আশা করি যে আরও বলিষ্ঠভাবে আমাদের পররাষ্ট্রনীতি সুগঠিত হবে। এবং আমরা অতীতে দেখেছি যে শেখ হাসিনার সেই অথর্ব পররাষ্ট্রমন্ত্রী মোমেন যে বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো সেই লজ্জা থেকে, সেই গ্লানি থেকে, সেই নতজানু পররাষ্ট্রনীতি থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসবো। আমরা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের যে অধিকার, আমাদের যে প্রাপ্য, আমরা যে ষড়যন্ত্রের শিকার, সেগুলির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা একটা কঠিন সত্যিকারের নিরপেক্ষ একটা পররাষ্ট্র নীতি চাই, সেটার বাস্তবায়ন চাই। বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গৌরব সব যেন আমরা বিশ্বে তুলে ধরতে পারি, এরকম আমরা কূটনীতিতে আমাদের সেই অবদান যারা রাখতে পারেন, যাদের সক্ষমতা আছে, তাদের আমরা নিয়োগ চাই এবং তাদের বলিষ্ঠ ভূমিকার ফলে আমরা যেন আমাদের হৃত গৌরব আমরা যেন ফিরে পাই, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দিয়ে শেষ করতে চাই। পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। ইরানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। তো মাত্র কয়েকদিন হলো মাত্র যুদ্ধবিরতি শেষ, সেটা আবার সেটা খুবই কোনোভাবেই এটা কাম্য নয়। আমরা রক্তপাত চাই না। আমরা ইরানে অন্যায় যে আগ্রাসন চালানো হয়েছে সেটার আমরা নিন্দা করি এবং আমরা চাই যে মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায় তাহলে আমেরিকার পক্ষে এটা চালানো সম্ভব না। এবং আমরা যে ফিলিস্তিনের রক্ত ঝরছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। বাংলাদেশের এই ব্যাপারে স্ট্যান্ড খুবই জোরালো এবং বাংলাদেশের ভূমিকা স্পষ্ট। আমরা এগুলির বিরুদ্ধে আমরা চাই যে একটা শান্তিপূর্ণ বিশ্ব আমরা দেখতে চাই। প্রত্যেকটা বিশ্ব নাগরিক যেন একটা শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে পারে, সেই অবস্থাটা নিশ্চিত করতে হবে। এবং এই ব্যাপারে সবাই যেন মার্কিন সাম্রাজ্যবাদকে রুখে দাঁড়ায় সম্মিলিতভাবে, তাহলেই কিন্তু এটা সম্ভব। আমরা চাইব যে বিশ্বের বিবেক যেটা সুপ্ত আছে সেটা যেন জেগে ওঠে এবং অন্যায়ের বিরুদ্ধে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মাত্র কয়েকদিন হলো একটা যুদ্ধবিরতি দিলেন, তো এখনই কেন এটা আবার হামলা করলে তো ইরান তো আত্মমর্যাদা, তার আত্মরক্ষার জন্য হামলা চালিয়েছে, কিন্তু শুরু করেছে যুক্তরাষ্ট্র। আমরা দেখেছি যে এটা নিয়েও একটা অনেক প্রহসন হয়েছে, নাটক হয়েছে, এই চুক্তি হচ্ছে, আজকে হচ্ছে, এই আবার হচ্ছে না, তারপরে নানান ধরনের। তো এই ধরনের নাটকের আমরা অবসান দেখতে চাই। আমরা সত্যিকারের একটা শান্তিপূর্ণ সমঝোতা দেখতে চাই দুই পক্ষেরই। কারণ এটা তো শুধু ইরানের সমস্যা নয়, এটার প্রভাব তো সারা বিশ্বে পড়ছে। কারণ এখান থেকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে, তেলের সাপ্লাই বন্ধ হয়ে গেলে পুরা বিশ্ব কিন্তু বিশ্বের যে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি সেটা প্রশ্নের মুখে পড়বে। আমরা চাই যে একটা শান্তিপূর্ণ সমাধান হবে এবং আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। সেটাই হলো বিস্ময়। আমেরিকা তো এমনভাবে ফিফা বিশ্বকাপ যেটা চলছে সেখানেও কিন্তু হস্তক্ষেপ করছে অযাচিতভাবে, অন্যায়ভাবে। তো এগুলি সব ক্ষেত্রেই যদি এরকম অন্যায় হস্তক্ষেপ করতে থাকে, সেটার বিরুদ্ধে তো রুখে দাঁড়ানো দরকার সম্মিলিতভাবে। সেটা ছাড়া তো আর কোনো রাস্তা নাই। আপনি বিশ্বকাপের কথা বলছিলেন, আজকে মানবজমিন লিখেছে ফরেন পলিসিতে প্রতিবেদন কিভাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন নষ্ট করলেন। তো এই যে ফিফা, তাদের ভূমিকা নিয়ে আপনার মন্তব্য শুনতে শেষের দিকে।
না, সেখানে হস্তক্ষেপ করাটা তো কোনোভাবে কাম্য না, এবং এটা করে তো কোনো লাভ হয় না। যুক্তরাষ্ট্র তো ছিটকে পড়েছে, তো সেটা তাদের মধ্যেই মানে চলতে দেওয়া উচিত যে এখানে অনেক খেলোয়াড়কেও পর্যন্ত ইরানের খেলোয়াড়দেরকে হেনস্থা করা হয়েছে। তো সেটা আমরা চাই না। খেলার মাঠকে রাজনীতি মুক্ত করা দরকার, এবং খেলার মাঠ মানে অবশ্যই শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান, মত বিনিময়, একে অন্যের কাছাকাছি তৈরি হওয়া এবং একটা বন্ডিং তৈরি করা, মানবিকতা, কালো মানুষ সাদা মানুষের ভেদাভেদ ভুলে যাওয়া, বর্ণবৈষম্য দূর করা, সব ক্ষেত্রে কিন্তু ক্রীড়াঙ্গন একটা আইডিয়াল জায়গা যেখানে এগুলির আমরা চর্চা দেখি। আমরা আশা করব যে ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হবে এবং একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু একটা সুন্দর খেলা থাকবে। খেলার মধ্যে হারজিত থাকবে, কিন্তু আমরা সবাই যেন সেটাকে স্পোর্টিংলি নেই, এইটাই আমাদের প্রত্যাশা থাকবে। ফরিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।